ঢাকা মহানগর এবং শহরতলির গণপরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ এবং আধুনিক করতে আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে কাউন্টার ভিত্তিক এবং টিকেটিং পদ্ধতিতে বাস চলাচল। ঢাকা মহানগর ও শহরতলির গণপরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলাবদ্ধ করতে আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে টিকেটিং পদ্ধতি। অনেক চেষ্টা করেও অনলাইনে টিকিট না পেয়ে কাউন্টারে আসেন বেশ কয়েকজন যাত্রী, কিন্তু শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় তাদের ফিরিয়ে দেওয়া হয়। টিকিট প্রত্যাশীদের অভিযোগ, অনলাইনে ছাড়ার 1 মিনিটের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে গেছে। গাবতলী বা সায়দাবাদের সেই চিরচেনা জটলা, চারদিকে বাসের কালো ধোঁয়া আর পকেটমারের ভয়। আপনি একটা নির্দিষ্ট গন্তব্যের টিকিট চাইছেন, কিন্তু কাউন্টার থেকে বলা হচ্ছে সিট নাই। অথচ একটু দূরেই দেখতে পাচ্ছেন অন্য কেউ কালোবাজারে সেই টিকিটই কিনছে দ্বিগুণ দামে। চিরচেনা এই বিশৃঙ্খলা কি কোনোদিন শেষ হবে? স্মার্টফোনের স্ক্রিনে কয়েকটা ট্যাপ করলেই কি ফিরে আসতে পারে শান্তি আর শৃঙ্খলা? বাংলাদেশে টিকিটিং বা অনলাইন বাসের টিকিট নিয়ে এক নীরব বিপ্লব শুরু হলেও তার পেছনে লুকিয়ে আছে এক অন্ধকার বাস্তব। কেন শত শত কোটি টাকা খরচের পরেও টিকিট এখনও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে পারছে না? বাংলাদেশের সহজ, বিডি টিকেটস আর যাত্রীর মতো প্ল্যাটফর্মগুলো এরই মধ্যে তাদের সামর্থ্য প্রমাণ করেছে। সহজের হেড অব মার্কেটিং উত্তম মজুমদার ইন্ডাস্ট্রি ইনসাইডারকে জানান, তারা বর্তমানে 160টির বেশি বাস অপারেটরের সাথে 3000 রুটে প্রতিদিন 5 থেকে 7,000 টিকিট বিক্রি করছেন। তিনি বলেন, সহজের সার্ভিসে বাস, সময়, এমনকি সিট নম্বরও আগে থেকে বেছে নেওয়া যায়। কিন্তু অদ্ভুত বিষয় হলো, যাত্রীরা এখনও কাউন্টারে ঘুরে ঘুরেই টিকিট খুঁজতে স্বচ্ছন্দ বোধ করেন। এই আধুনিকায়নের ভিড়েও টিকিটিং এখনও সার্বজনীন নয়। কিন্তু কেন? উত্তম মজুমদারের মতে, সবচেয়ে বড় বাধা হলো প্রাইসিং মিসম্যাচ। অপারেটররা প্রায়ই কাউন্টারের শেষ মুহূর্তে বড় ডিসকাউন্ট দেয়, যার সাথে অনলাইন প্ল্যাটফর্মগুলো পাল্লা দিতে পারছে না। সবচেয়ে বড় বিতর্কটি তৈরি হয়েছে সার্ভিস চার্জ নিয়ে। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী ইন্ডাস্ট্রি ইনসাইডারের কাছে এই চিত্র তুলে ধরেছেন। তার মতে, যেখানে ভারতে 80 কিলোমিটার ট্রেন যাত্রা মাত্র 30 টাকায় সম্ভব, সেখানে বাংলাদেশে টিকিটিং মানেই বাড়তি খরচের বোঝা। তিনি বলেন, সার্ভিস প্রোভাইডাররা টিকিটের মূল দামের উপর অতিরিক্ত ফি চার্জ করে। 3 জন যাত্রী একসাথে টিকিট কাটলে বাড়তি চার্জই দিতে হয় 200 থেকে 250 টাকা। সুনির্দিষ্ট গাইডলাইন না থাকায় যাত্রীরা ডিজিটাল হয়রানির শিকার হচ্ছেন। তিনি আরও যোগ করেন, বাস মালিকরা টিকিটিং পুরোপুরি চালুর ব্যাপারে অনিচ্ছুক, কারণ একটি বাসে ড্রাইভার, হেল্পার আর কন্ডাক্টর, এই 3 জন স্টাফের উপরি আয় বা কমিশন টিকিটিং চালু হলে বন্ধ হয়ে যাবে। তাহলে বাস মালিকরা কি বলছেন? বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং শ্যামলী এনআর ট্রাভেলসের এমডি শুভঙ্কর ঘোষ রাকেশ আমাদের জানান, টিকিটিংয়ের প্রসার ঘটছে, তবে তা ধীর গতিতে। আগে দূরপাল্লার বাসের অনলাইন সেল ছিল 5 থেকে 6%, যা এখন 10%-এ দাঁড়িয়েছে। তবে এর সীমাবদ্ধতা হলো এটি শহর কেন্দ্রিক। গ্রাম বা মফস্বলের মানুষ এখনও ডিজিটাল প্ল্যাটফর্মে অভ্যস্ত নয়। শুভঙ্কর ঘোষ অনলাইন জালিয়াতির ব্যাপারেও সতর্ক করেন। অনেক মানুষ ভেরিফাইড পেজ বা অ্যাপ বাদ দিয়ে ফেসবুকের বিভিন্ন ভুয়া প্রোফাইল থেকে টিকিট কাটতে গিয়ে প্রতারিত হচ্ছেন। তার মতে, অনলাইনে সেল বাড়লে টার্মিনালের অবৈধ কাউন্টারগুলো নিজে থেকেই হারিয়ে যাবে। কিন্তু প্রযুক্তি কি আসলেই সব সমস্যার সমাধান? বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান মনে করেন, সমস্যাটি আরও গভীরে। তার মূল সমস্যা হলো বিচ্ছিন্ন মালিকানা। তিনি বলেন, বাংলাদেশের বাসগুলো কোম্পানি ভিত্তিক ফ্র্যাঞ্চাইজ মডেলে চলে না। শত শত মালিক আলাদাভাবে বাস চালায়। যতক্ষণ পর্যন্ত এই বিশৃঙ্খল মালিকানা থেকে সরে এসে বাসগুলোকে একটি বা দুটি বড় কোম্পানির আওতায় না আনা যাবে, ততক্ষণ টিকিটিং জনপ্রিয় বা কার্যকর হবে না। অধ্যাপক হাদিউজ্জামান আরও বলেন, টিকিটিং বিচ্ছিন্নভাবে কাজ করতে পারে না। সামগ্রিক ব্যবস্থাপনায় পরিবর্তন না এনে কেবল অ্যাপ দিয়ে জঞ্জাল পরিষ্কার করা অসম্ভব। ভারতের রেড বাস মডেল আজ বিশ্বের জন্য উদাহরণ। বছরে 25 কোটি টিকিট প্রসেস করে তারা ভারতকে দিয়েছে ক্যাশলেস আর স্বচ্ছ ট্রান্সপোর্ট সিস্টেম। 3500 অপারেটরের এক ছাতার নিচে কাজ করায় সরকার পাচ্ছে রিয়েল টাইম ডেটা। 2022 সালে বাংলাদেশেও ডিটিসিএ এই টিকিটিং পাইলট প্রজেক্ট হাতে নিয়েছিল।
কিন্তু সরকারের কঠোর নির্দেশনার অভাবে তা মুখ থুবড়ে পড়ে দ্রুতই। দর্শক, আপনার কি মনে হয় বাড়তি সার্ভিস চার্জ কি আপনাকে অনলাইন থেকে দূরে সরিয়ে রাখছে? আপনার মতামত কমেন্টে জানান।